লিফট 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 প্লিজ, লিফট লিফট। এক্সকিউজ মি, আপনি আমাকে একটু আগে অবধি ছেড়ে দেবেন? ওয়াই নট, কাম অন। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি কি কাজ করেন? আমি টিউশন পড়াই। ওকে। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম কবির। ওকে। আর আপনার নাম? আমার নাম সোনিয়া। সুন্দর নাম। থ্যাংক ইউ। ওকে ওকে আমার বাড়ি এসে গেছে, ওকে ওকে। বাস এখানেই থামিয়ে দিই। যদি আমাকে আপনার দরকার লাগে আমাকে ফোন করতে পারেন। আমার নাম্বার হচ্ছে 9822555622। ওকে। বাই বাই, সি ইউ। বাই। এই সোনিয়া কার গাড়িতে এলো? হাই মম। হাই সোনা। কে ছিল ওই ছেলেটা? মা, ওর নাম কবির। আচ্ছা। আমি ওর কাছে টিউশন পড়তে চাই। ও ঠিক আছে, এক কাজ করো, কাল তুমি ওকে একটার সময় ডেকে নাও, আমি ওর সাথে দেখা করতে চাই। ওকে মম, থ্যাংক ইউ। হ্যালো। হ্যালো, কবির স্যার। হ্যাঁ বলো সোনিয়া। স্যার, আমি আপনার কাছে টিউশন পড়তে চাই। হ্যাঁ আমার মা আপনার সাথে দেখা করতে চায়। ঠিক আছে, কাল দুপুরে আমি একটার সময় আসছি। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার। চলো বাই। বাই। মা, কাল উনি একটার সময় আসবেন। ঠিক আছে। কে? আমি কবির। সোনিয়া আমাকে আসতে বলেছে। আচ্ছা আচ্ছা, সোনিয়া আমাকে বলেছিল। কবির, আগে। ভেতরে এসো। ওকে। স্যার প্লিজ, স্যার রিসিভ মাই ফোন। স্যার ফোন তুলুন না। কি জানি স্যার কোথায় চলে গেছে। আরে সোনিয়া, হ্যাঁ? এতদিন পর এলি, কোথায় গিয়েছিলি? আরে কোথাও যাইনি, এখানেই ছিলাম আর রে। বল, কি চলছে লাইফে? নতুন কিছু নয় রিয়া, জানিস আমি একটা নতুন স্যার রেখেছি যে আমাকে প্রাইভেট টিউশন দেয়। আচ্ছা, ওকে। ওই যে মিস্টার কবির, যিনি আগে আমাদের কলেজে পড়াতেন। আরে বাহ, আমার কথা বলছে ও। ভীষণ হ্যান্ডসাম। ও মিস্টার কবির, আমি তো ওনাকে চিনি। উনি আমাদের কলেজে পড়াতেন। মেয়েরা তো ওর প্রেমে হাবুডুবু খেত, এই জন্য ওনাকে কলেজ থেকে বের করে দিয়েছে। সত্যি? হ্যাঁ সত্যি। হাই সোনিয়া। চলো, আজকে আমাদের টিউশনের প্রথম দিন, চলো একটু লেখাপড়া করা ওকে, যাক। চলুন স্যার। চলো। কি ব্যাপার, মেয়েটা তো এখনো এলো না? দেখো সোনিয়া, আজ আমাদের প্রথম দিন পড়ার। আচ্ছা স্যার। তাহলে আমরা চ্যাপ্টার 4 থেকে শুরু করি। ওকে কিন্তু স্যার আমি 1 থেকে 4 অবধি পারি, এর আগে আমাকে পড়ান না। সোনিয়া, আজ আমার কিছু জরুরি কাজ মনে পড়ে গেছে, তো আজকের পড়াটা আমরা এখানে শেষ করি।
ঠিক আছে, আমি ঠিক আসছি। আছে স্যার, বাই। বাই বাই স্যার। আমার মনে হয় একেই আমার জালে ফাঁসাতে হবে, তখনই আমার কাজটা পুরো হবে। আমার সৎ মাকে যখন সরাতে পারবে তখনই আমার সম্পত্তি আমার হাতে আসবে। রিয়া, কবির তোকে কেমন লাগে? ও তো ভীষণই হ্যান্ডসাম, ওকে তো যে কেউ পছন্দ করবে। আমারও ওকে ভীষণ ভালো লাগে। তোর মাথায় কি চলছে? হ্যাঁ, তুই প্রেমে তো পড়ে যাসনি না? না রে, ভালোবাসা তো বাচ্চাদের সাথে হয়, আমি অন্য কিছু চাই। তুই তো ভীষণ বদমাশ। আমার মনে হয় না কবির এই ধরনের ছেলে। যদি ওরকম না হয় তাহলে আমি ওকে ওরকম বানিয়ে দেবো। বলো সোনিয়া। হ্যালো স্যার, স্যার আপনি আমার বাড়িতে আসছেন না? হ্যাঁ, আমি তোমার বাড়িতেই আসছি, রাস্তায় আছি। হাই সোনিয়া, তুমি কি বাইরে যাচ্ছ? কোথায়? না, আপনারই অপেক্ষা করছিলাম। কেন, মা বাড়িতে নেই নাকি? মা একটু বাইরে গেছেন। ওকে, চলো শুরু করা যাক। তো তাড়াতাড়ি করো না। কি বলছো? আমি পড়াশোনার কথা বলছি। কিন্তু স্যার আজ পড়াশোনার মোড নেই। তাহলে কি করার মুড আছে বলো? আরে স্যার, আমরা কিছুই করিনি, আমাদের কেন ধরেছেন আপনি? আমাদের ছেড়ে দিন, আমরা কিছু করিনি স্যার। চুপ করে বস। সোনিয়া, সোনিয়া কি হয়েছে? কি হয়েছে? কেন কাঁদছো? বলো আমাকে সোনিয়া, আমাকে বলো কি হয়েছে তোর? মা, কবির আমার রেপ করে দিয়েছে। ইন্সপেক্টর সাহেব, আমি এফআইআর করতে চাই। বসুন। বলুন, কার বিরুদ্ধে? আমার মেয়ের রেপ হয়েছে আর মিস্টার কবির আমার মেয়েকে রেপ করেছে। এই কবিরটা কে? ও আমার মেয়েকে টিউশন দিত আর আর যখনই ও সুযোগ পেয়ে গেল আমার মেয়েকে রেপ করে দিল। আমি চাই ওকে যত তাড়াতাড়ি সম্ভব অ্যারেস্ট করুন আর কঠিন থেকে কঠিনতম শাস্তি দিন। দেখুন ম্যাডাম, আমি আপনার কষ্ট বুঝতে পারছি, কিন্তু আমাকে আপনার মেয়ের সাথে একা কথা বলতে হবে। হ্যাঁ ঠিক আছে। সোনিয়া, ইন্সপেক্টর সাহেব যা জিজ্ঞেস করবেন তার সঠিক উত্তর দিও, সবকিছু বলবে। আমি বাইরে অপেক্ষা করছি। হুম। দেখো সোনিয়া, এইটা কিন্তু সিরিয়াস ব্যাপার, তাই আমি চাই যে তুমি সবকিছু আমায় সত্যি করে বলো যে তোমার আর কবিরের মধ্যে কি কি হয়েছে। ও সবার আগে আমার শোল্ডারে হাত রেখেছে। আমি ওনাকে কিচ্ছু বলিনি, কারণ আমি ওনাকে খুব ভালো মানুষ ভাবতাম। তারপরে উনি আমার পেছনে হাত রেখেছে। আমি ওনাকে আটকাবার চেষ্টা করেছি, কিন্তু উনি শোনেননি আর আমাকে জড়িয়ে ধরেছে। আর তারপরে আমি ওনাকে অনেক সরাবার চেষ্টা করেছি, কিন্তু তুমি লড়াই করে পালানোর চেষ্টা করোনি? উনি আমার দুটো হাত পেছনে মোড়ে রেখেছিল আর আমাকে বলছিল করতে দাও, করতে দাও, আমাকে আটকিও না। আমার খুব ব্যথা করছিল। সব ছাত্ররা আমার থেকে টিউশন নেওয়া বন্ধ করে দিয়েছে। বুঝতে পারছি না কি যে করব আমি। শুধু একটা স্টুডেন্ট বেঁচে আছে আমার কাছে। কবির, তুই জানিস যে সোনিয়া তোর বিরুদ্ধে রেপ কেস লেখাতে গেছে? আর তুই জানিস সোনিয়ার মায়ের কাছে প্রচুর টাকা আছে, ও বোধহয় তোকে জেল পাঠানোর বন্দোবস্ত করেও ফেলেছে। জানি ভাই কিন্তু আমি নির্দোষ। কিন্তু ভাই, জানি না আমার কথা কে শুনবে। ব্যাস শুধু তুই আমার ভরসা। আমি সাহায্য করলে কি হবে? তোর একটা ভালো উকিলের প্রয়োজন। ইন্সপেক্টর সাহেব, আমি যে কমপ্লেন্ট লিখিয়েছিলাম সেটার কি হলো? আমি কবিরকে ডেকেছি। আমার মেয়ের রেপ হয়েছে আর এখন পর্যন্ত আপনি কিছু করেননি? কবে অপরাধীকে ধরবেন? আমি আমাদের কাজ করছি।
কিন্তু তার জন্য এতটা সময়? যত টাকার দরকার হয় আমি দিতে রাজি আছি। দেখুন ম্যাডাম, আপনি পয়সার কথা বলবেন না। দেখুন, আমরা ন্যায়ের পথে হেঁটে কাজ করি। ঠিক আছে সোনিয়া, তুমি একদম ঘাবড়াবে না। ইন্সপেক্টর সাহেব ওনার কাজ করছেন, আমি একটু বাইরে ঘুরে আসছি, ঠিক আছে? ওকে। দেখো সোনিয়া, তুমি ঘাবড়ে যেও না। তুমি শুধু এটা বলো তোমায় কে বিরক্ত করছে। আমি চেষ্টা করব ওকে শাস্তি দেওয়ার। ও আমাকে ফোন করে ধমকি দিচ্ছিল। একবারও অন্য মেয়েকে দিয়ে ফোন করিয়ে এই কেসটা ফেরত নেওয়ার কথা বলছিল। কিন্তু আমি কি করব স্যার? ও আমাকে সব সময় চাপ দেয় কি আমি এই কেসটা ফেরত নিয়ে নিই। আমি খুব ভয় পেয়ে গেছি স্যার, খুব। ও আমাকে প্রাণে মেরে দেবার ধমকি দিয়েছে। আপনি কিছু করুন স্যার। যাই হোক না কেন, খুব খারাপ হয়েছে রানে। যদি কিছু ফিজিক্যাল এভিডেন্স পাওয়া যেত তো। স্যার, বোধহয় ফিজিক্যাল এভিডেন্স পাবো না। হতে পারে এই মেয়েটা মিথ্যে কথা বলছে। এরকম কেন মনে হচ্ছে তোমার রানে? স্যার, আমি কবিরকে খুব ভালোভাবে জানি। অনেক মেয়েরা ওর গায়ে পড়ার চেষ্টা করেছে, আর বোধহয় একেও মানা করে দিয়েছে, আর এ প্রতিশোধ নিতে চায়। রানে, তুমি মন থেকে কম আর মাথা দিয়ে বেশি চিন্তা করো। কালকে আমি যাব সোনিয়ার পাড়ার লোকেদের আর বন্ধুদের সঙ্গে কথা বলবো। গুড মর্নিং স্যার। হ্যালো মিস্টার কবির, আসুন বসুন। থ্যাংক ইউ স্যার। এবার এটা বলুন, আপনি আমার কাছে এসেছেন কেন? স্যার, ব্যাপারটা এই হচ্ছে যে সোনিয়া নামের একটি মেয়ে আছে, সে আমার ওপর রেপ করার আরোপ লাগিয়েছে। মানে রীতা কাপুরের সুপুত্রী সোনিয়া কাপুর? খুব মুশকিলে আছি স্যার আমি। প্রথমে আপনি আমার সবকিছু খুলে বলুন। শুনতে রাজি নন স্যার। এখন আপনার উপর ভরসা আছে, আপনি কিছু করতে পারেন আমার জন্য। আপনার বসকে একটু বোঝান স্যার। আপনাকে একদম চিন্তা করতে হবে না, আমি এই কাজের জন্য আমার বসকে মানিয়ে নেব। ওকে স্যার, আমার খুব আনন্দ হবে। আপনার যা ফিস হবে আমি দেব। কি রে বে, অনেক মেয়েদের নিয়ে খুব ঘোরাচ্ছিস না? আরে, এই তোমার মাথায় কি হলো? যখন সময়টাই খারাপ আর মাথার কি দোষ বলো? তোমার কি হবে স্যার? আজকের কেসটা শুরু করা যাক। জজ সাহেব, এই যে আমার মক্কেল কবির, ইনি বলতে চাইছেন যে এনার উপর লাগানো সব দোষ অর্থহীন এবং মিথ্যে। মিস সোনিয়া, আপনার আর কবিরের ডিএনএ টেস্ট করা হবে। আজকের কার্যক্রম এখানেই শেষ করা হচ্ছে। Cheers! মিস্টার কবির, এবার তো তোমার সব টেনশন শেষ হয়ে গেছে, এখন আর কিসের দুঃখ আছে? খুশি তো হয়েছি মেয়েতে সাহেব, কিন্তু এখন ভাবছি কি যে করব। সব ছেলে মেয়েরা আমার থেকে টিউশন বন্ধ করে দিয়েছে। টেনশন নিও না কবির, এবার আমরা সোনিয়া কাপুরের উপরে কেস করব। কি কেস করা কি জরুরি? পয়সা কামানোর এর থেকে সহজ পদ্ধতি আর একটাও নেই। এটা তুই কি করলি সোনিয়া? একটু নামের জন্য ভাবলি না? তুই নিজের ইজ্জত খারাপ করে দিলি। মা, তুমি বাজে কথা বলো না। আর উকিলকে জিজ্ঞেস করো কি আমাকে কি করে বাঁচাবে। এখন তো শুধু একটাই রাস্তা আছে। কি রাস্তা? কবিরকে পয়সা দিয়ে কম্প্রোমাইজ করিয়ে নাও।
তবেই ব্যাপারটা সলভ হবে। মুখ সামলে কথা বলুন ম্যাডাম। যদি আমার মক্কেল কম বলবে এবার। এ তো এর বিরুদ্ধে কমপ্লেন লিখিয়েছিল, এর সাথে দেখা করছে কেন? ব্যাপারটা কি দেখতে হবে। তো আমার মার টাকা তোমার কাছে রয়েছে। কত টাকা আছে? তুমি জানো না নাকি? তুমি কত ভালোবেসে বোকা বানিয়েছো আমার মাকে। আর আমাকে ভিক্ষে করতে হবে না আমার বাবারই টাকার জন্য। কি হয়েছে? কি প্রবলেম হয়েছে? তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। শুধু এটা বলো, এখানে ডেকেছো কেন তুমি? যদি পুলিশের লোক দেখতে পায় খুব মুশকিল হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তাহলে 90 কোটি টাকা যদি 3 জনের মধ্যে ভাগ করা যায় তো কত হবে বল? কি কবির? তুমি কি এটাকে মজা পেয়েছো? তুমি কি ভাবছো সব শেষ হয়ে গেছে? এখনো কিছু শেষ হয়নি। অ্যান্ড আই এম সিরিয়াস। এখন আমরা দেখা করব না। স্যার, ওরা বড়ভাবে আমাদের বোকা বানিয়েছে। কি? এটা তুমি কি বলছো রানে? হ্যাঁ স্যার, ওরা 3 জন মিলে আমাদের বোকা বানিয়েছে। 3 জন? কবির, কিরণ আর সোনিয়া। কিন্তু সোনিয়া এমন কেন করবে? কারণ স্যার, যতক্ষণ না ও 21 সালের হবে ততদিন ওর বাবার 25 লাখের উপরে ব্যবহার করতে পারবে না। তাহলে সেই জন্য মেয়েটা এই প্ল্যান করেছে? হ্যাঁ স্যার, আমি ওর অ্যাকাউন্টও চেক করেছি, কবিরের। ওর অ্যাকাউন্টে মোটামুটি 90 কোটি টাকা আছে। ও গোয়াতে একটা ফ্ল্যাটও নিয়েছে, আর ও ওর গাড়ির ডাউন পেমেন্টও করেছে। রানে, তুমি একদম সত্যি কথা বলেছো। এই 3 জন মিলে খুব বড় একটা গেম খেলছে। তাহলে স্যার, আমরা ওদেরকে গ্রেফতার কেন করছি না? কারণ আমাদের কাছে কোনো সঠিক প্রমাণ নেই। না জানি কেন এটা মনে হচ্ছে আমার, ওরা কিরণকেও দুনিয়া থেকে সরিয়ে দেবে আর সমস্ত টাকা কবির আর সোনিয়া ভাগ করে নেবে। গুড মর্নিং স্যার। আপনি এখানে? এনকোয়ারি করতে এসেছি। কি ব্যাপারে স্যার? এটাই যে তুমি কবির আর সোনিয়াকে কোটিপতি কি করে বানালে? কি বলছেন আপনি? বলো সোনিয়া, ঠিক বলেছি তো আমি? বাজে কথা বন্ধ করো আর বেরিয়ে যাও এখান থেকে। হাই সোনিয়া, হাই, কেমন আছো? আই এম ফাইন, হাউ আর ইউ? আরে ভাই, আমি শুনলাম কিছু প্রবলেম হয়ে গেছে। কি ব্যাপার? কিছু হয়নি রে, কালকে ওই কবির ধমকি দিচ্ছিল। কি সত্যি? সত্যি রে। আরে কিরণ, কি করি আমি বল না? আরে ও কিছু উল্টোপাল্টা করবে না তো? না 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 না, একদম না। চল আমরা সুইমিং পুলে দেখা করি। ঠিক আছে, তো কাল দেখা করব। কিছু একটা গড়বড় হচ্ছে। হ্যাঁ তো কিরণ বলো, হ্যাঁ, আমাকে এখানে কেন ডেকেছো? আমি তোকে এই জন্য এখানে ডেকেছি কারণ আমার ভীষণ ভয় লাগছে। জানি না কার উপর ভরসা করব। তুই আমার উপর ভরসা করতে পারিস। হ্যালো সোনিয়া, কিরণ আমাকে ফোন করেছিল। কিন্তু ও তো এখন আমার সাথে আছে। বোঝাও ওকে, ও যদি নিজের মুখ খোলে আমরা 3 জনে ফেসে যাবো। ঠিক আছে, আমি বোঝাচ্ছি। ওকে।
দেখো কিরণ, আমাদের এক দুজনের উপর ভরসা করতে হবে। যদি আমরা ভরসা না করি তাহলে ওই ইন্সপেক্টর আমাদের কবর খুঁড়ে দেবে। ও আমার কাছেও এসেছিল আর আমাদের তিনজনের ব্যাপারে জিজ্ঞেস করছিল। হ্যাঁ জানি তুমি আমাকে বোকা বানাচ্ছ, আর তুমি আমাকে রাস্তা থেকে সরাতে চাও। নেশা করতে করতে না তোর মাথায় ধোঁয়া ঢুকে গেছে। মনে হচ্ছে এদের থেকে কেয়ারফুল থাকতে হবে। কবির, তুমি শ্যাম্পেনের বোতল এনেছো না? অবভিয়াসলি, ওটা ছাড়া আমাদের চলবে কেন? হাই সোনিয়া, হাই কবির। আমি এখানে এই জন্য এসেছি, আমার মনে হয় আমাদের দেখা করা উচিত না এখানে। আরে ভাই, আমার এখন তোমাদের সঙ্গে দেখা করতে ইচ্ছে করছিল, তাই চলে এলাম। আরে আরে, আমি তো গাড়ি থেকে কম্বল আনতে ভুলেই গেছি। হুম, আমি গিয়ে নিয়ে আসছি। ওকে। হাই কিরণ, সত্যি তুমি অপরূপ সুন্দরী কিন্তু। এই কে ওখানে? কে? ইন্সপেক্টর, এইভাবে লোকের বাড়িতে ঢুকতে নেই কিন্তু। কিরণ দুদিন ধরে ঘরে আসেনি। তা আমি কি করব? তুমি কিচ্ছু করতে পারবে না। আমি তোমাকে শুধু এটা বলতে এসেছি যে আই হোপ এর মধ্যে তোমার কোনো হাত নেই। আমার মনে হয় তুমি একবার সোনিয়ার সঙ্গে কথা বলে দেখো। স্যার, আমি কবিরের ঘরে গেছিলাম। স্যার, আমি কিরণ আর সোনিয়ার ব্যাপারে জিজ্ঞেস করলাম ওকে। এতেও ঘাবড়িয়ে গেল, আমার উপরে গুলি চালিয়ে দিল। আমিও গুলি চালালাম নিজেকে বাঁচাতে, ও মরে গেল স্যার। বলছি কবির, দাঁড়া। কবির দাঁড়া। কবির, আমি গুলি চালিয়ে দেবো। কবির, কবির, কবির। কবির, 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 কবির। কাকে জিজ্ঞেস করে তুমি কবিরের বাড়িতে গিয়েছিলে? তুমি কি আমার পারমিশন নিয়েছিলে? না স্যার, আমি ক্ষমা চাইছি। ক্ষমার কথা নয় এটা।
তুমি বিনা প্রমাণে কবিরকে মেরে ফেললে, আর একে আইনের চোখে এক ধরনের মাজার কিন্তু। স্যার কিন্তু আমি জানি কবিরই কিরণের খুন করেছে। রানে, আইন প্রমাণ চায়, যেটা তোমার কাছে নেই এখন। সরি রানে, তোমাকে সাসপেন্ড করা হচ্ছে। সোনিয়া, আচ্ছা রানে, এতে তো আমার কোনো হাত নেই, তাহলে কার হাত? কিন্তু একবার তোমার সোনিয়ার সঙ্গে কথা বলা উচিত। ঠিক আছে, আমি দেখছি। আচ্ছা রানে, হুম। আজ হঠাৎ তুমি এখানে কি করে এলে? এই জন্য আসলাম যে যেমন তুমি কবিরকে সরিয়ে দিয়েছো, ওরকম আমাকেও। কি তোমার এরকম মনে হয় আমি এরকম করতে পারি? যেই মেয়ে নিজের মায়ের সাথে বিশ্বাসঘাত করতে পারে, সে যা ইচ্ছা করতে পারে। রানে, যদি তুমি আমার সাথ দাও না, তাহলে আমি তোমাকে লাখপতি বানিয়ে দেবো। হুম। হুম। হ্যাঁ সোনিয়া। কালকে আমি কবিরের উকিলের সাথে কথা বলেছি। কাল সন্ধেবেলা তুমি তোমার টাকা পেয়ে যাবে। ওকে। রাত্রিরে 9টায় বিচে দেখা করো। তুমি তোমার হিসাব ওখানেই পেয়ে যাবে। ঠিক আছে, বাই। এও আমার রাস্তা থেকে সরিয়ে যাবে, আর আমি মালিক হয়ে যাব। কিরণ, হ্যালো হ্যালো। হ্যালো ইন্সপেক্টর সাহেব, আমার কিছু বলতে চাই। ওরা দুজনে মিলে বড় কিছু করতে চলেছে। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। স্যার, আপনি যেমন করে হোক এই মামলার শেষ পর্যন্ত পৌঁছে যান। ঠিক সময় এসেছো তুমি। পয়সার ব্যাপারে আমি কখনো লেট হই না। ওকে, ভেরি গুড। এই নাও তোমার টাকা। থ্যাঙ্কস। আশা করছি আমরা আর দেখা করব না। এই কথার গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি কি আমরা দুজনে কোনোদিন দেখা করব না। হুম। গুড বাই। বাই। এইভাবে আমার প্ল্যান পুরো হয়েছে। সবার আগে আমি কবিরকে ফাঁসিয়েছি, আর ওর ওপরে রেপের অভিযোগ লাগিয়েছি। ওর সাথে মিশে আমি আমার সৎ মাকে মারিয়ে দিয়েছি। তারপরে কবির, কিরণ আর আমি মিলে আমার মাকে মারিয়ে দিয়েছি, আর ইন্সপেক্টরকে পয়সার লোভ দিয়েছি, আর ওকেও ফাঁসিয়ে দিয়েছি। এক এক করে আমি সবাইকে রাস্তা থেকে হাঁটিয়ে দিয়েছি। আর এইভাবে আমি আমার প্ল্যানে সফল হয়ে গেছি, আর এইভাবে আমি সমস্ত সম্পত্তির মালিক হয়ে গেছি। কি মায়া,
চুপচাপ কেন? যখন থেকে আমার সৎ বাবা পার্টির ব্যাপারে জানতে পেরেছে তখন থেকে আমার ভীষণ টেনশন হচ্ছে। ছাড় না ভাই, চল মজা করি, চল। তুমি এখানে কি করতে এসছো? মায়া, আমাকে ক্ষমা করে দাও। না, আমারই মনে হয় কোনো ভুল হয়ে গেছে। না, আমি কিছু ভুল করেছি। আমি শুধু শুধু তানিয়ার কথা এসে তোমাকে সন্দেহ করলাম। আমাকে ক্ষমা করো মায়া। আর তুমিও এখানে কি করতে এসছো? ভাবলাম কলেজের জন্য কোনো নতুন কাহিনী পেয়ে যাই, এই জন্য আমি এখানে তোমার সঙ্গে দেখা করতে চলে এলাম। সত্যি তুমি একদম বাজে মেয়ে। আচ্ছা, তাহলে বলো কিভাবে মিস্টার মিত্তালকে তোমার মা ফাঁসালো? হ্যাঁ, আমার মনে হয় তোমার এখান থেকে চলে যাওয়া উচিত। তুমি তোমার বন্ধুদের বোকা বানাতে পারো, কিন্তু আমাকে নয়। জানিস তো তুই কোথা থেকে এসেছিস? ওই নোংরা বস্তি থেকে, কিন্তু এখন পর্যন্ত নিজেকে ওই বস্তি থেকে বেরিয়ে করতে পারিসনি। মিস মায়া এসে গেছে রং ঢালতে। এই, আরে কবে দিবি? 15 দিন বলেছিলি, এখন সময় শেষ হয়ে গেছে কিন্তু। তাড়াতাড়ি দিয়ে দেবো। যদি পয়সা না দিস তাহলে ঠুকে দেবো। হ্যাঁ, 15 চল দিন যা, দিয়ে 15 দিন দেবো। আরো দিলাম তোকে। চল যা, 15 দিন আরো দিলাম বললাম তো তোকে। দিয়ে দেবো। বুঝে নে, আসছি সব 15 সময় দিনের ধমকে দিয়ে মধ্যে। যায়। কি হয়েছে বাবা? কিছু নয় মা, ওই লোকটা কে ছিল? তুমি এইসব ব্যাপারে ভেবো না তো। আর শোনো, কাল একটু বাইরে যাচ্ছি আমি, তুমি নিজের আর পুরো বাড়িকে খেয়াল রাখবে, ঠিক আছে? ঠিক আছে বাবা, আপনার আশা অবধি আমি পুরো বাড়ির হ্যাঁ খেয়াল ঠিক আছে, রাখবো। যাও তুমি শুয়ে পড়ো, নিজের ঘরে যাও। Good night. বুটা, আজ তোর শেষ দিন। তুমি আমাকে এখানে কেন ডেকেছো? আমি তোমাকে এই জন্য এখানে ডাকলাম যে ভাবলাম তোমার বাবার সম্বন্ধে কিছু জানা যাবে। কি সত্যি বললাম তো মিস মায়া? চুপ কর আর নিজের মুখ বন্ধ কর। আচ্ছা, তাহলে বলো তোমার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছিল না কোনো দুর্ঘটনা? আমার মনে হয় তোমার এখান থেকে চলে যাওয়া উচিত। দেখো মায়া, তুমি নিজেকে বেশি চালাক ভেবো না। তুমি জানো না আমাকে, কিন্তু এটা আমি জানি যে তোমার বাবার অ্যাক্সিডেন্ট হয়নি। আর আমি এটাও জানি যে ওনার মৃত্যুর পেছনে তোমার হাত আছে। কি মিস মায়া? কোনো সাহেব এসছেন। হ্যাঁ, আসছি। যাদব, ইয়েস স্যার, ওই খাড়িতে গিয়ে একটু দেখো তো। হ্যাঁ স্যার। ওখানে নিশ্চয়ই কিছু পাবে। হ্যালো অফিসার, এই নিন আমার কার্ড। আচ্ছা, তাহলে তুমি ইন্স্যুরেন্স এজেন্ট? হ্যাঁ, যদি আমি অ্যাক্সিডেন্টের ব্যাপারে কিছু জিজ্ঞেস করি আপনার খারাপ লাগবে না তো? হ্যাঁ, লাগবে তো। অফিসার, আমরা দুজন একই টিমের, আপনি আমার সাথেই আছেন। না, এই কেসটা এখনই সলভ করে আমি নিজের বাড়ি যেতে চাইছি। আর একটা মরা মানুষকে তুমি জ্যান্ত করতে চাইছো। একদমই না অফিসার, আমি তো শুধু এইটুকু জানতে চাই যে এই অ্যাক্সিডেন্টটা হলো কি খুব করে। সাধারণ একটা ব্যাপার ছিল। একটা লোক নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে আর গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এইটা কেমন সহজ কথা? যেই জিনিসটা সহজেই দেখা যায় সেটা সত্যি হয় না। এরকম কিছু হয়নি অফিসার। দেখো অফিসার, এটা পুরো আইনের ব্যাপার। অযথা তুমি এর মধ্যে পা দিও না।
এতে তোমার ভালোই হবে। হ্যাঁ, আপনি কে? আমি একজন ইন্সপেক্টর, আপনাকে কিছু বলতে এসেছি। হ্যাঁ ইন্সপেক্টর স্যার, বলুন না কি বলতে চান। মিস মায়া, অসুবিধার জন্য ক্ষমা চাইছি, কিন্তু কি করব, এটা কাজই এমন। একটা টায়ারের মধ্যে থেকে একটা ইঁদুর বেরোলো, ও তার কেটে দিয়েছিল। কি বললেন? কি সত্যি? মনে হচ্ছে কেউ জেনে শুনে ওখানে ওকে ছেড়ে দিয়েছিল। তুমি কি জানো সেটা? তোমার বাবার সঙ্গে কারোর শত্রুতা বা কোন রেষারেষি? হ্যাঁ মায়া, যেদিন তুই ওই মানুষটার সম্বন্ধে বলছিলি ওই মানুষটাই সেই না তো? তুমি কিছু বলতে চাইবে? ইনি সত্যিটা জানতে পেরে যাননি তো? এই ইন্সপেক্টর মায়াকে কি বলছে? মনে হয় আমার সন্দেহটা ঠিকই। এসবের পেছনে মায়ের হাত তো নেই, কারণ ওর সৎ বাবার কাছে টাকা পয়সা অনেক আছে। আমাকেই এখন কিছু করতে হবে। মিস্টার মিত্তালের উইল অনুযায়ী যতদিন তুমি না গ্র্যাজুয়েশন কমপ্লিট করছো ততদিন পর্যন্ত বছরে 25 লাখ টাকা তুমি কি পাবে। মাত্র 25 লাখ টাকা? সারা বছরের জন্য শুধু এইটুকুই? আর কোম্পানির বিলের ব্যাপারে কি লেখা আছে? মিস্টার মিত্তালের 50% অংশ কর্পোরেট ট্রাস্টের কাছে যাবে, আর সেটার দেখাশোনা বোর্ডই করতে পারবে উনার উইল অনুযায়ী। আমার মনে হয় এতে কিছু গন্ডগোল আছে। না ম্যাডাম, এরকম কিছু নয় যেরকম আপনি ভাবছেন। আর কি কি লেখা আছে বিলের ব্যাপারে? যদি মিস্টার মিত্তালের কোনো রক্তের সম্বন্ধের কোনো সম্পর্ক থাকতো তাহলে সমস্ত সম্পত্তি সে পেত, কিন্তু আসলে এরকম কিছু নেই। তাই মিস্টার মিস্টালের সমস্ত সম্পত্তি উনার পছন্দের সেই কর্পোরেট ট্রাস্টকে দেওয়া হবে। এগুলো সব বাজে কথা, এরকম হতে পারে না। এটাই তোমার সৎ বাবার শেষ ইচ্ছা ছিল। আর কি লেখা আছে? গত বছর মিস্টার মিত্তাল 100 কোটির একটা পলিসি নিয়েছিলেন, কিন্তু আমার এরকম মনে হচ্ছে যদি ওনার কোনো রক্তের সম্পর্ক না থাকে তাহলে এলআইসির সমস্ত প্রপার্টি সেই ট্রাস্টের কাছেই চলে যাবে, তুমি পাবে না। কিন্তু আমি তো ওনার মেয়ে, শুধু 25 লাখ টাকা পাবো আমি? অনেক লোক 25 লাখ টাকার মধ্যেই নিজের জীবন ভালো করে কাটিয়ে দেয়। মিস মায়া, আমি মনে করি যে তুমি এটাতে রাজি হয়ে যাও, এতেই তোমার ভালো হবে। হ্যাঁ, মনে হচ্ছে আপনি ঠিকই বলছেন। মিস মায়া, আমি তোমার সব পেপারস কাল তৈরি করে রাখবো। হুম। কাল তুমি কোর্টে চলে এসো আর হ্যাঁ। জাজের সামনে সাইন করে ঠিক দিও। আছে। ওকে, আচ্ছা, Bye. ওকে বাই। হ্যালো। বলো অনিল, হ্যাঁ লুসি, আমি অনিল বলছি। কি ব্যাপার বলো। দেখো, আমি কিছু জানতে চাই মিত্তালের ব্যাপারে। কিরকম খবর? আরে কি ব্যাপার? এমনি ব্যাপারটা কিছুই নয়, কিন্তু আমার সন্দেহ হচ্ছে যে কিছু একটা এখানে ভুল হচ্ছে। হাই তানিয়া। হাই। আমি ভাবলাম তুমি তৈরি হয়ে গেছো। কেন, মায়ের ব্যাপারে কোনো নতুন ক্লু পেয়েছো নাকি? পেয়ে তো ছি, কিন্তু আরো জানতে হবে ওটাকে নিয়ে। কিছু একটা নতুন ভাবতে হবে। এতে তো মায়ার মানহানি হবে। এতে মায়া কেন মানহানি হবে? আমার মনে হয় না ওর উইল থেকে আমরা কিছু পাবো। এরকম কি লেখা আছে ওর উইলে? ওর উইলে লেখা আছে যে যতদিন না ও 21 বছরের হচ্ছে ও 25 লাখের বেশি পাবে না, আর যদি ওর কোনো সন্তান না পাওয়া যায় তাহলে সব টাকা চ্যারিটিতে চলে যাবে। ওই বদ লোকটার কাছে তো কোটি টাকা হবে। আমার মনে হয় 500 কোটি তো হতেই হবে। আমার সোনা, হ্যালো স্যার, আমি বলছি। কে? বলেছিলেন আমি এমন কিছু করব না। আমার জন্মের পর 1991 এর কথা। আমার মা মিত্তালের অফিসে কাজ করত। এই কাজটা ওনার জন্য খুব জরুরি ছিল। প্রথমে তো মিস্টার মিত্তাল ওনার সাথে কথাও বলতো না, একজন সাধারণ লোকের মতো নজর আন্দাজ করত। কিন্তু একটা সন্ধ্যায় সবকিছু বদলে গেল। উনি আমার মায়ের ওপর একটা তলোয়ারের মতো ছিলেন। এসব সব ফালতু কথাবার্তা। একজন সম্মানীয় ব্যক্তির মুখের ওপর শুধু কাদা ছড়ানো হচ্ছে, এছাড়া আর কিছু না। অর্ডার অর্ডার, আপনি কি শান্ত হন? আগের কথাটা শুনতে দিন, বলুন। স্যার, এখনো ওই কথাগুলো মনে করে আমার খুব দুঃখ হয়।
যখন উনি বাইরে চলে গেলেন তখন আমি ওনার জিনিসপত্র দেখলাম, তখনই আমি ওনার এই চিঠি দেখতে পেলাম। মিস তানিয়া, আপনার আর মিত্তালের ডিএনএ কেস নিতে হবে আমাদের। ইয়েস স্যার, যেরকম আপনি বলছেন। অর্ডার অর্ডার, শান্ত হয়ে যাও, বাকি কাজটা কাল হবে। আচ্ছা, এই লাশটা ডিএনএ টেস্ট করতে হবে। হ্যাঁ একদম স্যার। আপনার নাম? আমার নাম অনিল, আমি মিস্টার মিত্তলের ইন্স্যুরেন্স এজেন্ট। এই রইলো আমার কার্ড। মিস্টার অনিল, হয়তো মিস্টার মিত্তল আপনার বন্ধুদের মধ্যে একজন প্রিয় বন্ধু হবে। হবে নয়, উনি প্রিয় বন্ধু ছিলেন। এনার 100 কোটির পলিসি আমি করিয়েছি। এবার এই 100 কোটির ফাঁস আমার গলায় এসে পড়বে। লাশকে দেখে মনে হচ্ছে যে ডিএনএ টেস্টে অনেক সময় লাগবে। এটা তো এখন বুঝতে পারবো আমি। আচ্ছা, তাহলে ডিএনএ টেস্ট হলে আপনি আমায় ফোন করে দেবেন। হ্যাঁ, নিশ্চয়ই ফোন করব। ওকে, চলি। বাই। হ্যালো তানিয়া, মায়া, কোথায় তুমি? আরে এসব ছাড়, ওই ইন্স্যুরেন্স অফিসার আমার পেছনে পড়েছে। দেখো তানিয়া, তুমি চিন্তা করো না, আমি কিছু ভাবছি, ঠিক আছে? তুমি কিছু চিন্তা করো না, শুধু বসে তামাশা দেখো। তানিয়া, এখন এই খেলার মজা আসবে। হ্যালো মিস মায়া, আপনার জন্য একটা খুশির খবর আছে। কি? আপনাকে যে বিরক্ত করছো সেই লোকটা ধরা পড়েছে। সত্যি? থ্যাংক ইউ স্যার। আর এতে থ্যাংক ইউর কোনো ব্যাপার নেই, এটা তো আমার ডিউটি। ওকে, বাই, টেক কেয়ার মায়া। ওকে স্যার, বাই। এই ওয়াইনটা খুব দামি রে। তুই জানিস না আমি এটা ডিজার্ভ করি। তুমি জানো যে লোকটা আমাদের ইনকোয়ারি করছিল ও ধরা পড়ে গেছে। আরে বাহ, এ তো খুব ভালো হয়েছে। আরে পুলিশের লোকরাও না সব কেস একসাথে সলভ করতে চায়। মিস তানিয়া, মিস মায়া, দোষী তো নিশ্চয়ই ধরা পড়ে গেছে, কিন্তু ব্যাপারটা এখনো গরম আছে। তুমি চিন্তা করা ছেড়ে দাও, টাকা ব্যাংকে আসার আগে আমরা এখন এটাকেও রাস্তা থেকে সরাতে হবে। হ্যালো ম্যাম। আপনি মুশকিল হয়ে যায়। আপনি কি বলতে চাইছেন? আমি অনেক আগে একটা কথা শিখেছিলাম, যে যতটা সোজা দেখতে লাগে তার মধ্যে ততটাই প্যাঁচ হয়। হবে। মিত্তলের মার্ডারে নিশ্চয়ই এদের হাত আছে। আমায় গভীর পর্যন্ত যেতে হবে। তানিয়া, তানিয়া, তুমি জানো ওই ইন্স্যুরেন্স ওয়ালাটা এসেছিল। তাহলে তাহলে তুমি কেন এখানে এসেছো? যদি আমাদের কেউ দেখে নেয়? মিত্তলের ব্যাপারে জিজ্ঞেস করছিল আর ওয়াইনের ব্যাপারে জিজ্ঞেস করছিল। তাহলে? আরে ও পুলিশের কাছে যায়নি তো। আরে ও পুলিশদের কাছে কেন যাবে? ওর কাছে কি প্রমাণ আছে? যদিও প্রমাণ পেয়ে যায় তাহলে আমরা ফেঁসে যেতে পারি। আমার সোনা, তুমি তোমার ছোট্ট প্রাণটাকে কষ্ট দিও না, টেনশন নিও না, আমি সব ঠিক করে দেব। ডক্টর, আমি কি একটা জিনিস জিজ্ঞেস করতে পারি? বলুন, কি জানতে চান? মিস্টার মিত্তলের হেলথে কোনো প্রবলেম ছিল না। ওনার বয়স ছিল 52, লো কোলেস্ট্রল, বুকে কোনো প্রবলেম নেই, তাও এরকম কি করে হতে পারে?
সেই ব্যাপারটা নিয়ে আমিও খুব চিন্তিত যে ওই মানুষটা আর বেঁচে নেই এখন। আরেকটা কথা ডক্টর, ইয়েস, একটা মানুষের স্বাস্থ্যে একটা ছোট্ট ফেভারে মানুষটার উপরে কি এফেক্ট পড়তে পারে? প্রত্যেকটা ফিভারের একটা এফেক্ট হয়। বুকের ধড়ফড়ানি, কাশি, আবার কখনো চোখটাও চলে যেতে পারে। কখনো কখনো নপুংসকও। এটাও হতে পারে। 1 সেকেন্ডের জন্য যদি মেনে নিই যে মিস্টার মিত্তল নপুংসক ছিল, তাহলে? না, এটা আমি মানতে পারবো না। আমি নিজে ওকে চেক করেছি। হ্যাঁ হ্যাঁ, আমি জানি মিস্টার মিত্তলের রিপোর্টে কোনো দাগ নেই। ঠিক আছে, আমি আবার দেখা করব। তুমি হ্যাঁ, তুমি এখানে কেন এসেছো? ওই ইন্স্যুরেন্স এজেন্ট এখন বিভিন্ন রকম প্রশ্ন করে যাচ্ছে। তুমিও না আমাকে ফাঁসিয়ে ছাড়বে। আহ, ঠিক বলেছ। এর থেকে বেশি আমি সহ্য করতে পারবো না। সব পুরুষগুলো একই রকম হয়, কাপুরুষ, অপদার্থ। সহ্য করতে পারো না, কিন্তু খেলতে তো পারো। তুমি ও সবকিছু ছাড়ো, শুধু টাকার কথা ভাবো। এই ডক্টর রাহুল তানিয়ার বাড়িতে কি করছে? কিছু তো একটা ব্যাপার আছে। তানিয়া ডক্টরের সাথে মিলে গিয়ে আমাকে বোকা বানাচ্ছে না তো? আমায় কিছু করতে হবে। হ্যালো তানিয়া, বলো কি ব্যাপার? হ্যালো মায়া, ওই রাহুল আছে না, ভীষণ ঘাবড়ে গেছে। আরে ওই ইন্স্যুরেন্সের লোকটা না অনেক কিছু জিজ্ঞাসাবাদ করছিল। কিন্তু ও ঘাবড়ে গিয়ে কিছু ভুলভাল করবে না তো? আরে একদমই করতে পারে, ওকে রাস্তা থেকে সরাতেই হবে। তার মানে দেখ, তুই উল্টোপাল্টা কিছু করিস না। তুই বুঝতে পারছিস না কেন? আমরা ওকে অংশীদার বানাইনি। তাও আমাদের কিছু করার আগে ভাবতে হবে। দেখ, তুই কিছু করিস না, তুই শুধু বসে বসে তামাশা দেখ। ওকে, বাই। হ্যালো ডক্টর, আমি আপনাকে কিছু জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ, জিজ্ঞেস করুন। মিস্টার মিত্তলের মেডিকেল রিপোর্ট অনুযায়ী উনি 52 সালের ছিলেন, আর ওনার বুকে কোনো রকমের কোনো প্রবলেম ছিল না, লো কোলেস্ট্রল, আর ওনার মেডিকেল রিপোর্টে কোনো দাগ ছিল না। এটাই তো দুঃখের কথা এখন, যে আমাদের মধ্যে নেই এখন। আরেকটা কথা জিজ্ঞেস করব, কোনো মানুষের স্বাস্থ্যের উপরে ফিভারের কি এফেক্ট হতে পারে? ও কি নপুংসক হয়ে যেতে পারে? জ্বরের এফেক্ট তো বহু ধরনের হতে পারে। বুকের ধড়ফড়ানি বেড়ে যায়, কাশি হয়, কি চোখও খারাপ হতে পারে। এর কোনো সঠিক উপায় নেই। চলি। আচ্ছা, সরি, আমি আপনার সময় বরবাদ করলাম। আমি এখন আসছি, যদি দরকার হয় আমি আবার দেখা করব। ঠিক আছে, যখন খুশি। হ্যালো অনিল স্যার, আমার বাবার ইন্স্যুরেন্সের কি হলো? আচ্ছা, ওই মার্ডার কেসেরটা হ্যাঁ, আমি জেনে বলছি। এখন বড় অফিসার এখানে নেই। যেরকম ভাবে হোক আপনি চিন্তা করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব আমি করিয়ে দেবো। পরের সপ্তাহে আমাকে ফোন করবেন, ওকে? ঠিক আছে। তানিয়া, এখানে সই করে দিন। আর একটা সই এখানে। নাও, হয়ে গেছে। হুম। আর অন্য কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চান? না না, ধন্যবাদ, আমার জন্য 3টে চেকই যথেষ্ট। আরে এখন তো তানিয়া তুই কোটি টাকার মালকিন হয়ে গেছিস। হ্যালো মায়া। হ্যাঁ তানিয়া, বলো। আরে আমার হাতে 300 কোটি টাকার চেক আছে। সত্যি? তুমি নেশায় তো নেই না? তুমি সত্যি বলছো না? হ্যাঁ, আমি সত্যি বলছি। শোনো, আমাদের আরেকটা কাজ করতে হবে। রাতে রাহুলের সাথে দেখা করতে হবে। তুই কিছু করে ফেলিস না, আমার খুব ভয় লাগছে। আরে আমি এমন কিছু করব না, তুই কোথাকার।
এই তানিয়া এখানে কি করছে? কিছু তো একটা ব্যাপার আছে। তানিয়া, তানিয়া, তানিয়া কোথায় তুই? আরে আমাকে জ্বালাতন করিস না। তানিয়া, 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 কে কে তুমি? তুমি তোমাকে ভয় পাইয়ে দিয়েছো তানিয়া। ভালো হয়েছে তুমি এখানে চলে এসেছো। প্লিজ চলো চলো আমরা যাই। তুমি ভীষণ মিষ্টি, সত্যি তুমি খুব মিষ্টি। তুমি জানো না আমরা এখানে রাহুলের সাথে মজা করতে এসেছিলাম। তুমি একদম এরকম করবে না, ও কিন্তু এরকম না। এটা কি? সরাও সরাও এটাকে। আমার সোনা, এটা ভীষণ ভালো জিনিস, খুব ভালো জিনিস। আর আজ আমি তোমাকে কিছু শেখাতে চাই, বুঝলে? ধরো এটা, একদম ভালো করে ধরো, ঠিক আছে না? এখন এটাকে এমনি করে এটাকে টিপে দাও, এইভাবে ঘোরাও। হ্যাঁ, এইভাবে ঘোরাও। এখন আস্তে আস্তে এটাকে এই ছিদ্রের মধ্যে ভরে দাও। ভেরি গুড। এখন এখন এটাকে উপরে ওঠাও, এখন ওঠাও, এখন মারো। আরে বেঁচে গেল। তানিয়া, তানিয়া দাঁড়াও। তানিয়া, তানিয়া কিছু করবে না। তানিয়া দাঁড়াও। তানিয়া দাঁড়াও। রাহুল, রাহুল, রাহুল দাঁড়াও, দাঁড়াও রাহুল। তানিয়া, এটা তো ঠিকই। কেউ আসছে। আরে ঘাবড়াস না, ডোন্ট ওয়ারি, আমি সবকিছু সামলে নেব। তুই এক কাজ কর, তুই ওই লাশটাকে সামলে নে, আমি দেখে নিচ্ছি কি হয়। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ অনিল, আমাকে এখানে কেন ডেকেছো? অফিসার, যদি তোমার থানায় আমি একটা মার্ডারের কেস লেখাই তাহলে? মার্ডার? হ্যাঁ, কার? ডক্টর রাহুলের। ডক্টর রাহুল? হ্যাঁ। মানতে হবে তানিয়া আর মায়া, প্ল্যান ভীষণ ভালো ছিল, সত্যিই ভালো ছিল। কিন্তু তুমি জানো না যে ঠিকটা ঠিক হয় আর ভুলটা ভুল। কিন্তু এবার কি? তুমি কি সব উল্টো পাল্টা বলছো? তুমি জানো একটা এমন গাছ হয় যে নিজের দিকে সবকিছু টেনে নেয়, মানুষের রক্ত পর্যন্ত ওর শিকড় টেনে নিতে পারে। কি ঠিক বললাম তো? আসলে তুমি কি চাও বলো তো? 50-50। পাগল হয়েছো নাকি? আর একটা বোকা। হ্যাঁ আচ্ছা, বিজয়, দাঁড়াও, দাঁড়াও। ফোন করছি আমি। তুমি ইন্স্যুরেন্স থেকে অর্ধেক ভাগ পেয়ে যাবে। আমার ইন্স্যুরেন্সের থেকে অর্ধেক নয়, হ্যাঁ, প্রপার্টি থেকে অর্ধেক অংশ চাই। হ্যাঁ ডিজে। স্যার দুপুরবেলা দেখা হবে? না, দুপুরে নয়, রাতে 9টার সময়। ঠিক আছে স্যার। ঠিক আছে ঠিক আছে, পেয়ে যাবে। না না, আমি আমার ভাগ কাউকে দেব না। মায়া, মায়া, তুমি টেনশন নিও না, আমি ওকে সামলে নেব। তুমি এই ইন্স্যুরেন্সের কাজ কবে থেকে করছো? 12 বছর ধরে। 12 বছর ধরে? 12 বছরে তো অনেক টাকা রোজগার করে নিয়েছো এইসব কেস সলভ করে। না, কখনো নয়। কখনো না? সত্যি দারুণ সত্যবাদী তুমি। সত্যি কথা বলেছো। কিন্তু এখন তুমি হঠাৎ করে মন কেন পাল্টে দিলে? এই 12 বছরে কি জানি কত পয়সা পাইয়েছি, বড় লোকদের আরো বড় লোক হতে দেখেছি।
পয়সা পেলেই বোবা ল্যাংড়া নাচতে শুরু করে দেয়। কিন্তু এবার আমার সময় এসছে। আমার বস সব সময় আমাকেই বের করার ধান্দায় ছিল। তাহলে কি তুমি উসুল করতে এসেছো? ঠিক বলেছো তুমি। 12 বছর ধরে আমি সৎ পথে চলেছি, কিন্তু এখন উসুল করতে হবে। আমারও টাকা দরকার, আমি কেন পিছনে সরবো? আচ্ছা, অনেক দিন পর শেষ পর্যন্ত আমাকে টক্কর দেওয়ার একজন খেলোয়াড় পেয়ে গেলাম। আমাকে মেরো না, আমার পয়সা দরকার নেই। না, তুমি টাকার ভাগ চাও না? পাবে, নিশ্চয়ই পাবে। পাবে, কিন্তু কাজ হবার পরে। কোন কাজ? এর লাশকে ঠিকানা লাগাবার পরে। হ্যাঁ, আমি সব করতে তৈরি আছি। আমাকে মেরো না, আমাকে মেরো না, প্লিজ। পিছনে পুলিশ। মায়া, চুপচাপ বসে থাকো, কিচ্ছু করবে না। কি ভাবছো তুমি? আমার সাথে চালাকি, বুঝতে পেরেছে না? আমার নাম মায়া। মায়া, আমি যাচ্ছি। মায়া, 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 তুমি কোথায় যাচ্ছ? মায়া, এটা কি করছো? মায়া, শোনো। মায়া, মায়া, মায়া। এখন আমি ফোন কি করে করব? যদি আমার ফোন থেকে ফোন করি তাহলে আমি ফেসে যাব। এক্সকিউজ মি, Yes? আমার একটু এমার্জেন্সিতে বাড়িতে ফোন করতে হবে। আপনি আপনার ফোনটা একটু দিতে পারবেন? আগে এই নিন। থ্যাংক ইউ। হ্যালো হ্যালো। হ্যালো, হ্যাঁ আমি মায়া বলছি। হ্যাঁ মায়া, বলো। অফিসার, গাড়িতে লাশ আছে। কি? আর অফিসার, গাড়ির আর নাম্বার কত? গাড়ির নাম্বার MX01 BH3143। ওকে, ঠিক আছে মায়া। থ্যাংক ইউ স্যার, নো মেনশন। থ্যাংক ইউ সো মাচ। সবার আগে আমি আমার সৎ বাবাকে রাস্তা থেকে সরিয়েছি, তারপরে তানিয়া আর ওর বয়ফ্রেন্ডকেও রাস্তা থেকে হাঁটিয়েছি আমি, কারণ ওরা দুজনে এসে ভীষণ ইন্টারফেয়ার করছিল। আর তারপরে আমি ডক্টর রাহুলকেও রাস্তা থেকে হাঁটিয়ে দিয়েছি। তারপরে বেঁচে ছিল ওই ইন্স্যুরেন্স এজেন্ট অনিল। ওকে কি করে ছাড়তাম আমি?